যেসব অঙ্গের মাধ্যমে দেহ থেকে নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয় তাদেরকে বলা হয় রেচন অঙ্গ। কি বলে? যেসব অঙ্গের মাধ্যমে দেহ থেকে নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয় তাদেরকে বলা হয় রেচন অঙ্গ। ক্লিয়ার? ওকে। আচ্ছা, যদি বলা হয় ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গের নাম কি? নামটি মুখস্থ করে ফেলো। মালপিজিয়ান নালিকা। ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ হলো মালপিজিয়ান নালিকা। আচ্ছা, যদি পরীক্ষায় আসে যে আর্থ্রোপোডা পর্বের জীবদের রেচন অঙ্গের নাম কি, উত্তর কি হবে? মালপিজিয়ান নালিকা। কারণ কি? ঘাসফড়িং তো আর্থ্রোপোডা পর্বের জীব। আচ্ছা, এই যে এখানে বলা হলো ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা, এই মালপিজিয়ান নালিকাগুলি ছাড়াও ফ্যাট বডি, নেফ্রোসাইট, ইউরিকোষ গ্রন্থি এবং কিউটিকল সহকারী রেচন অঙ্গ হিসেবে কাজ করে। এখন এখানে যে ফ্যাট বডির কথা বলা হলো, নেফ্রোসাইটের কথা বলা হলো, ইউরিকোষ গ্রন্থির কথা বলা হলো এবং কিউটিকলের কথা বলা হলো, এই 4টা বা 5টা যে নাম, এইগুলি তোমাদের মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ এই নামগুলি দিয়ে বহুপদী সমাপ্তি সূচক যে কোশ্চেনগুলি থাকে সেই কোশ্চেনগুলি কিন্তু এখান থেকে আসবে। কি বোঝা গেছে? তো আচ্ছা, আমি একটু আগে দেখলাম কিন্তু ওকে তো আমি 23 জন কই, এখানে তো কোনো আমি দেখছি না। রিসিভের যে অপশন সেটা আমি দেখছি না। আচ্ছা, 23 জন। তো যেটা বলছিলাম যে এই মালপিজিয়ান নালিকা সম্পর্কে তো আমরা কিছুক্ষণের মধ্যেই বিস্তারিত জানবো। এইগুলি ছাড়াও যে, হ্যাঁ বলো। হ্যাঁ, চ্যাট বক্সে আইডিগুলি লিখে দাও। আচ্ছা, যেটা বলছিলাম যে অতিরিক্ত বা আনুষঙ্গিক যে রেচন অঙ্গগুলি রয়েছে অর্থাৎ ফ্যাট বডি, নেফ্রোসাইট, ইউরিকোষ গ্রন্থি এবং কিউটিকল, এইগুলি সম্পর্কে আমরা কিছু জেনে নিই। প্রথমে জানি যে ইউরেট কোষ সম্পর্কে। হ্যাঁ, ইউরেট কোষ। তো ঘাসফড়িং এর দেহে কি থাকে? অসংখ্য ফ্যাট বডি বা চর্বি কোষ থাকে। অসংখ্য কি থাকে? চর্বি কোষ থাকে। এবং এগুলি প্রধানত, অর্থাৎ এই যে চর্বি কোষগুলি কি, শর্করা, তারপরে আমিষ এবং স্নেহ জাতীয় যে খাদ্যগুলি থাকে সেই খাদ্যগুলি পরিবর্তিত হয়ে কি হয়? এই ফ্যাট হিসেবে জমা থাকে। আমরাও যখন খাবার গ্রহণ করি, খাবার গ্রহণ করার পর শরীরের যেটুকু প্রয়োজন সেইটুকু সে ব্যবহার করে, আর অতিরিক্ত যে খাদ্য উপাদান, সেই খাদ্য উপাদানগুলি কি হয়? চর্বিতে রূপান্তরিত হয়। চর্বিতে রূপান্তরিত হয়ে আমাদের দেহে কিন্তু সেইটা জমা থাকে। তো ঘাসফড়িং এর ক্ষেত্রেও অতিরিক্ত শর্করা, তারপরে আমিষ, তারপরে যে স্নেহ, সেইগুলি কি হয়? যে চর্বি কোষে রূপান্তরিত হয় এবং ঘাসফড়িং এর দেহে জমা থাকে। তো এই যে এই চর্বি কোষগুলি কি করে? ঘাসফড়িং এর যে রক্ত বা হিমোলিম্ফ, সেই হিমোলিম্ফের ভিতর কিছু ইউরিক অ্যাসিড থাকে, ইউরিক অ্যাসিড, যেটা ক্ষতিকর বর্জ্য পদার্থ। তো সেই ইউরিক অ্যাসিড কি করে? ইউরেট কোষের মধ্যে আজীবন জমা রেখে দেয় ঘাসফড়িং। ঠিক আছে? এবং কিছুটা রেচনের কাজে এরা সহায়তা করে। এরপরে ইউরিকোষ গ্রন্থি থাকে। তো ইউরিকোষ গ্রন্থি থাকে পুরুষ ঘাসফড়িং এর প্রজনন তন্ত্রে একটি অংশ থাকে বা একটি গ্রন্থি থাকে, যে গ্রন্থিকে বলা হয় মাশরুম গ্রন্থি। তো সেই মাশরুম গ্রন্থিতে ইউরিকোষ গ্রন্থি কি করে? অবস্থান করে। এবং এরা কি করে? যে হিমোসিল থেকে, আমরা জানি ঘাসফড়িং এর যে হিমোলিম্ফ দ্বারা বা রক্তপূর্ণ যে দেহ গহ্বর, সেই দেহ গহ্বরকে বলা হয় হিমোসিল। তো সেই হিমোসিল থেকে রেচন দ্রব্য শোষণ করে, বিশেষ করে ইউরিক অ্যাসিড কি করে? শোষণ করে এবং এরা জমা রাখে। এবং ঘাসফড়িং এর যখন ম্যাটিং হয়, অর্থাৎ সঙ্গম হয়, সেই সময় শুক্রাণুর সাথে কি হয়? এই দূষিত পদার্থগুলিও দেহের বাইরে নিষ্কাশিত হয়ে যায়।
আর আমরা গতদিন শিখলাম যে ঘাসফড়িং এর পৃষ্ঠদেশে একটি সাইনাস থাকে, যে সাইনাসকে বলা হয় পেরিকার্ডিয়াল সাইনাস। তো সেই পেরিকার্ডিয়াল সাইনাসের হৃদযন্ত্রের যে পার্শ্বদেশ, সেই হৃদযন্ত্রের পার্শ্বদেশে কি থাকে? 24 জন। হৃদযন্ত্রের পার্শ্বদেশে কি থাকে? যে নেফ্রোসাইট নামক কিছু, হ্যাঁ না, আমি তো এখানে জয়েন করার যে অপশনটা দেখছি না, তো ওরা যে জয়েন করবে আমি যে অ্যাকসেপ্ট করব সেই অপশনটাই তো এখানে নাই। এখানে তো দেখা শো করছে না। এই যে টোটাল আমি 24 জনকে দেখতে পাচ্ছি, বাকিদের যে জয়েন করবে আমি যে অ্যাকসেপ্ট করব সেই অপশনটা আমি এখানে পাচ্ছি না। ঠিক আছে, এই যে দেখো, এই যে দেখো, এই কয়জনকে আমি দেখতে পাচ্ছি, বাকিদের তো আমি পাচ্ছি না। এই যে দেখো, বাকিরা কেন জয়েন করতে পারছে না তো আমি জানি না। আচ্ছা আমরা শুরু করি, এটা শেষ করতে হবে তো। আচ্ছা, এখন যে বিষয়টি আমরা জানবো, ঘাসফড়িং এর প্রধান যে রেচনাঙ্গ আমরা জানলাম, সেই প্রধান রেচনাঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। ঠিক আছে, এই মালপিজিয়ান নালিকার আবিষ্কারক হচ্ছে একজন ইটালিয়ান বিজ্ঞানী, যার নাম হচ্ছে মার্সিলো মালপিজি। কি নাম? মার্সিলো মালপিজি। তো এই বিজ্ঞানী প্রথম মালপিজিয়ান নালিকা 1669 সালে আবিষ্কার করেছিলেন এবং তার নামানুসারেই এই নালীটার নামকরণ করা হয়েছে মালপিজিয়ান নালিকা। এবং আমরা জানলাম ঘাসফড়িং এর প্রধান যে রেচনাঙ্গ, সেই প্রধান রেচনাঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। তো এখন দেখি মালপিজিয়ান নালিকাটা কোথায় অবস্থান করে। তো এটার নাম হচ্ছে মধ্যপৌষ্টিক নালী আর এটার নাম হলো পশ্চাৎপৌষ্টিক নালী। তো একজন বলো তো যে ঘাসফড়িং এর মালপিজিয়ান নালিকা তাহলে কোথায় অবস্থান করবে? ঘাসফড়িং এর মালপিজিয়ান নালিকা কোথায়, চিত্রে দেখে বলো। আচ্ছা, ঘাসফড়িং অবস্থান করছে মধ্যপৌষ্টিক নালী এবং পশ্চাৎ যে পৌষ্টিক নালী রয়েছে সেই মধ্য এবং পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগ স্থলে। ঠিক আছে, হ্যাঁ। তো এখন দেখো, এই মালপিজিয়ান নালিকার যদি রং বলা হয়, রং আমরা বলবো হলুদ। কোন বর্ণের? মালপিজিয়ান নালিকার রং হচ্ছে হলুদ বর্ণের। আচ্ছা, যদি বলা হয় সংখ্যায় কয়টি? প্রায় 100টি। সংখ্যায় কয়টি? 100টি। প্রায়, মানে 100টি না বলে বলবো প্রায় 100টি। আচ্ছা, এবার দেখো, এই মালপিজিয়ান নালিকার যে প্রান্তটা হিমোসিলের দিকে থাকে, আমরা তো জানি ঘাসফড়িং এর দেহের যে গহ্বর, সেই গহ্বরকে বলা হয় হিমোসিল। তাহলে যে প্রান্তটা হিমোসিলের দিকে থাকে সেই প্রান্তটা থাকবে বন্ধ, আর যে প্রান্তটা পৌষ্টিক নালীর দিকে থাকবে সেই প্রান্তটা খোলা। এখানে কি বুঝছো বিষয়টা? তাহলে মালপিজিয়ান নালিকার যে প্রান্তটি হিমোসিলের দিকে থাকবে সেই প্রান্তটি থাকবে বন্ধ অবস্থায়, আর যে প্রান্তটি পরিপাক তন্ত্রের সাথে লাগানো থাকবে সেই প্রান্তটি থাকবে খোলা। ক্লিয়ার? ওকে, এখন দেখো, যে প্রান্তটি বন্ধ, এইগুলি যদি এখন না বুঝো পরে কিন্তু কৌশলটা বুঝবা না, একটু শিখে নাও। তো যে প্রান্তটি বন্ধ সেই প্রান্তটা হচ্ছে শোষণের জন্য অভিযোজিত, অর্থাৎ কোনো কিছু তারা শোষণ করবে। যে প্রান্তটি বন্ধ সেই প্রান্তটি শোষণের জন্য অভিযোজিত, আর যে প্রান্তটি খোলা সেই প্রান্তটি হচ্ছে কোনো কিছু নিঃসরণের জন্য অভিযোজিত। এটা কি বুঝছো? আমরা দেখি
মধ্য এবং পশ্চাৎ পৌষ্টিকনালীর সংযোগস্থলে সূক্ষ্ম সুতার মতো নালিকাগুলো গুচ্ছাকারে অবস্থান করে এবং এই গুচ্ছাকারে অবস্থান করা হলুদ বর্ণের নালিকাগুলি হলো মালপিজিয়ান নালিকা। আচ্ছা, নালিকার বদ্ধ যে প্রান্তটি দেখো হিমোসিলে ভাসমান থাকে এবং মুক্ত প্রান্তটি পৌষ্টিক নালী হবে, এটা বানানটা ভুল আছে, পৌষ্টিক নালীর সাথে যুক্ত থাকে। ওকে, এখন আমরা দেখব যে গঠনটা জানার পূর্বে জানবো যে মালপিজিয়ান নালিকা যদি বলা হয় লম্বা কতটুকু। মালপিজিয়ান নালিকা হচ্ছে 25 মিলিমিটার লম্বা। কতটুকু বলো? মালপিজিয়ান নালিকা হ্যাঁ লম্বা হচ্ছে 25 মিলিমিটার। কতটুকু লম্বা? হচ্ছে 25 মিলিমিটার। আর চওড়া হচ্ছে এই ব্যাস হচ্ছে কতটুকু? 1 মিলিমিটার। এই দুইটা আমি আজকে যে পরীক্ষা নেব পরীক্ষায় দিব। বলো মালপিজিয়ান নালিকা ঢুকতে পারতেছে না স্যার ক্লাসের ভিতরে। আমি তো আচ্ছা, অনেকে ঢুকতে পারছে না, এখানে তো অপশন আসতে হবে অ্যাকসেপ্ট করা, সেই অপশন তো আমি পাচ্ছি না এখানে। আচ্ছা, ওই যারা জয়েন করতে পারছে না তারা হচ্ছে আমি যে ভিডিও ক্লাসটি দিয়ে দেবো এই ক্লাসটা দেখবা, দেখার পরে ওই ভিডিওর কমেন্টস বক্সে আইডিটা লিখবা। স্যার প্রেজেন্ট দিব কোথায় স্যার? আমিও মাত্র ঢুকছি, মানে আমি স্যার আমার ডোমেইনটা ইউজ করে ঢুকতে পারছি। প্রেজেন্টটা কি করো তুমি? করো চ্যাট বক্সে সবাই আইডি গুলি লিখো। আচ্ছা স্যার। এবং যারা আমার পরীক্ষা দিবে ক্লাসের পরে আমি যে লিংক দেব পরীক্ষা দিবে সেইগুলোকে আমি প্রেজেন্ট দেব। গত দিনের মতো যারা পরীক্ষায় অ্যাটেন্ড করবে না তাদের অ্যাবসেন্ট দেব। আমার উদ্দেশ্য হচ্ছে শুধু ক্লাস নেওয়া না, তোমাকে শিখতে হবে, তোমাকে জিনিসগুলি জানতে হবে। শুধু আসলা চলে গেল এটা তো ঠিক কথা না। যে শাহিন স্যার ক্লাস নিচ্ছে, তাহলে বলো যে আমার টেবিলে আছে, রেজাল্টটা নিয়ে নাও ওখান থেকে। হ্যাঁ, আমি ক্লাসে আছি। স্যার আমি কি অন্য জনের প্রেজেন্টও দিয়ে দিতে পারবো স্যার যারা ঢুকতে পারতেছে না? না, তাদের প্রেজেন্ট আমি অন্যভাবে নেব, আমার পরীক্ষা দিতে হবে, তখন লিংক দিব ক্লাসের পরে, পরীক্ষা দিলে তারপর দেব। আচ্ছা ঠিক আছে স্যার। পরীক্ষা দিতে হবে তারপরে আমি ওইগুলো প্রেজেন্ট করব। ওকে, আচ্ছা আমরা শুরু করি। যে মালপিজিয়ান নালিকা, এই যে যেগুলি পড়াচ্ছি এইগুলির মধ্যেই পরীক্ষা হবে আজকে। তো মালপিজিয়ান নালিকার গঠনটা আমরা একটু দেখি। দেখো মালপিজিয়ান নালিকার কেন্দ্রে একটি গহ্বর থাকে। তো দেখো যে মালপিজিয়ান নালিকার ভিতরের যে ফাঁপা গহ্বর থাকে সেই ফাঁপা গহ্বরকে বলা হয় কি? লুমেন। কি বলে? মালপিজিয়ান নালিকার ভিতরে ফাঁপা যে গহ্বর থাকে, এই যে এখানে দেখো, এই যে এই ফাঁপা গহ্বরটাকে বলা হচ্ছে কি? লুমেন। এবং এই লুমেনের প্রাচীর দেখো এক স্তর বিশিষ্ট আবরণী কোষ দ্বারা আবৃত থাকে। লুমেনের প্রাচীর আমরা একটু দেখাই এখানে। লুমেনের প্রাচীর হচ্ছে এই যে এক স্তর বিশিষ্ট, এই যে এই কোষগুলো হচ্ছে আবরণী কোষ। তোমার বইতে লেখা আছে এপিথেলিয়াল কোষ, তো এপিথেলিয়াল কোষের বাংলা হচ্ছে আবরণী কোষ। তাহলে এই আবরণী কোষ দ্বারা, এক স্তর বিশিষ্ট আবরণী কোষ দ্বারা কি থাকছে? এই লুমেনটা দেখো পরিবৃত থাকছে। এবং সর্ব বাহিরের দিকে দেখো, এই যে বাহিরের দিকে কি থাকছে? একটা আবরণ দ্বারা আবৃত থাকছে, মেমব্রেন দ্বারা কি থাকছে? পরিবৃত থাকছে। এই মেমব্রেনটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। তো তোমার বই বের করে দেখো যে গঠনের মধ্যে দেখো 84 পেজে, প্রতিটি মালপিজিয়ান নালিকা প্রায় 25 মিলিমিটার লম্বা এবং 1 মিলিমিটার ব্যাসযুক্ত, সরু, নলাকার এবং ইলাস্টিক ও ফাঁপা। নালিকার ভেতরের ফাঁপা গহ্বরকে বলা হয় লুমেন। তাহলে এই যে ফাঁপা, আচ্ছা, এই যে ফাঁপা যে গহ্বর, এই ফাঁপা গহ্বরকে বলা হয় লুমেন। তোমরা বইতে একটু দেখো তো। ক্লাস করো না কেন? আমাদের স্যার যে গ্রুপ স্যার ক্লাস সেকশন সি মানে স্যার পোস্ট তো স্যার আজকে আমার পোস্ট মানে। আচ্ছা, আপনি একটু 20 মিনিট বসেন, হ্যাঁ কথা আছে ওই বিষয়ে, ওখানে বসে। আমি এই ক্লাসটা আবার হচ্ছে গুলশানের, হ্যাঁ এই গুলশানের ক্লাস তো শেষ করে নিয়ে গেছে আমাদের ক্লাসটা।
তো যেটা বলছিলাম যে দেখো যে নালিকার প্রাচীর হচ্ছে এক স্তর বিশিষ্ট, এই যে এই এক স্তর বিশিষ্ট এই কোষগুলোকে বলা হচ্ছে আবরণী কোষ। কি কোষ বলে? আবরণী কোষ। আচ্ছা, আবরণী কোষের চারপাশে আবার দেখার একটা মেমব্রেন আছে। এই মেমব্রেনটার নাম কি? বেজমেন্ট মেমব্রেন। মেমব্রেনের নাম কি? বেজমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা। আচ্ছা, এইবার লুমেনের ভিতরের দিকে দেখো সূক্ষ্ম ছোট ছোট চুলের মতো অংশ দেখছো? এই যে ছোট ছোট এই আচ্ছা, তাহলে জানলাম, পরে ফোনে কথা বলে নেব। আচ্ছা, আর ক্লাসগুলি করবা, ঠিক আছে? হ্যাঁ, এ সেকশনে। হ্যাঁ, আমি তোমার সাথে পরে কথা বলবো না, এটা আবার টাওয়ারের ক্লাস তো গুলশানের। তো ভিতরের দিকে দেখো, এই যে ভিতরে দেখো ছোট্ট চুলের মতো অংশ দেখছো? এগুলিকে বলা হয় মাইক্রোভিলাই। কি বলে? একজন বলো। এগুলিকে বলা হয় মাইক্রোভিলাই। এই যে হ্যাঁ, এই যে ছোট ছোট চুলের মতো, এই যে এই জায়গায় এই যে চুলের মতো এই অংশগুলিকে বলা হয় মাইক্রোভিলাই। আর সব মাইক্রোভিলাইগুলি সম্মিলিতভাবে গঠন করে কি? সম্মিলিতভাবে গঠন করে ব্রাশ বর্ডার। কি গঠন করে? ব্রাশ বর্ডার। আচ্ছা, এই যে মালপিজিয়ান যে নালিকাগুলি, এই যে এইগুলি হচ্ছে মালপিজিয়ান নালিকা। এই মালপিজিয়ান নালিকাগুলি নিজেরা নড়াচড়া করতে পারে না। তো এর ভিতর দিয়ে অর্থাৎ এই যে এটা যদি আমি ঘাসফড়িং এর দেহ মনে করি, তাহলে ঘাসফড়িং এর দেহের গহ্বরকে বলে যে এই অংশগুলোকে বলে হিমোসিল। তো হিমোসিলের মধ্যে তরল পদার্থ অর্থাৎ রক্ত দ্বারা পূর্ণ থাকে, যার নাম হচ্ছে হিমোলিম। তো এই হিমোসিলের মধ্যে যখন হিমোলিমগুলি চলাচল করে তখন কি হয়? এই রক্তগুলি বা হিমোলিমগুলি যখন সঞ্চালিত হয় তখন কি হয়? এই মালপিজিয়ান নালিকাগুলিও কিন্তু আন্দোলিত হয় এবং রেচন কাজ সম্পন্ন করে। তো এখন যদি বলি তোমরা কি শিখলে একটু দেখি, যে মালপিজিয়ান নালিকার আবিষ্কারক কে বলো? মার্সেলো মালপিজি। আচ্ছা, মার্সেলো মালপিজি, ভেরি গুড। মার্সেলো মালপিজি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? ইতালির বিজ্ঞানী। আচ্ছা, মালপিজিয়ান নালিকা যদি বলা হয় ঘাসফড়িং এর কোথায় অবস্থান করে? এই যে পাশের চিত্রটা দেখুন, নিচের চিত্রটা, কোথায় অবস্থান করে? মধ্যপশ্চিমালে এবং অগ্রপশ্চিমালে সংযোগস্থলে। আচ্ছা, এটা রং কি? হলুদ। আচ্ছা, হলুদ বর্ণের। আচ্ছা, এটা সংখ্যায় কয়টি থাকে? প্রায় 100টি। 100টি। এটা সংখ্যায় থাকে 100টি। আচ্ছা, এরপর যদি বলা হয় মালপিজিয়ান নালিকার লম্বা কতটুকু? মালপিজিয়ান নালিকা লম্বা কতটুকু? 25 মিলিমিটার। আর ব্যাস কতটুকু? ব্যাস কতটুকু? 1 মিলিমিটার। আমাদের পড়া কিন্তু ক্লাসেই প্রায় শেষ। আচ্ছা, তাহলে যেগুলি আমরা এতক্ষণ বললাম যে গঠনের ক্ষেত্রে দেখো, মালপিজিয়ান নালিকার অভ্যন্তরে ফাঁপা যে গহ্বর দেখা যায় সেই ফাঁপা গহ্বরকে বলা হয় লুমেন এবং এক স্তর বিশিষ্ট এপিথেলিয়াল কোষে আবৃত। আমরা ইতিমধ্যে এগুলি কিন্তু জেনেছি। এখন আমরা রেচন যে কৌশল, সেই রেচন কৌশল সম্পর্কে জানবো। আগে যদি কেউ এখনো বলো, যদি না বুঝতে পারো এখনো বলো। যদি আগের ওখানে কোনো ঘাটতি থাকে বোঝার, তাহলে কিন্তু এখন বুঝতে পারবে না। এখন যেটা বলবো, আগের যে গঠন সম্পর্কে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, এই যে রেচন কৌশলটা কিন্তু বুঝতে পারবে না। যদি কারোর প্রবলেম থাকে আবারও বলছি জিজ্ঞেস করতে পারো। ওকে, তো আমরা শুরু করি। দেখো, রেচন কৌশল, তাহলে এইটা হচ্ছে এই যে লম্বা যে নালীটা দেখছি, এইটাই হচ্ছে মালপিজিয়ান নালিকা, তাই না? তো মালপিজিয়ান নালিকা কোথায় ভাসমান অবস্থায় থাকে? হিমোসিলের মধ্যে। আমি আরেকটু তোমাদের বুঝাই দিই, তোমরা মনে হয় অনেকেই মানে কথা বলছো না, না বুঝেও বলছো না। তো এটা যদি আমি একটা চিত্র আঁকি, দেখো এটা হচ্ছে ঘাসফড়িং এর একটা, এটা হচ্ছে ঘাসফড়িং এর মনে করে একটা চিত্র। তো ঘাসফড়িং এর দেহের ভিতরে যে ফাঁপা জায়গাটা থাকছে, ফাঁপা জায়গাটাকে বলা হয় কি?
হিমোসিল, ঠিক আছে। ফাঁপা এই জায়গার নাম হচ্ছে হিমোসিল। আচ্ছা, তো এইখানে ধরলাম এটা হচ্ছে অগ্রপৌষ্টিক নালীর অংশ, এটা হচ্ছে মধ্যপৌষ্টিক নালীর অংশ, আর এইটা হলো পশ্চাৎ পৌষ্টিক নালীর অংশ। তাহলে যদি বলা হয় হিমোসিলের মধ্যে কি থাকবে, ঘাসফড়িংয়ের যে মালপিজিয়ান নালিকাগুলি ভাসমান অবস্থায় থাকবে, তাই না? এই যে এখন যেটা আছে এটা হচ্ছে মালপিজিয়ান নালিকা। আর এই যে এই ফাঁপা জায়গাগুলিতে, এই হিমোসিলের মধ্যে যে এই জায়গাগুলি, এই যে ফাঁপা যে জায়গাগুলি দেখছি, এর মধ্যে কি থাকবে, ঘাসফড়িংয়ের রক্ত থাকবে। তাহলে ঘাসফড়িংয়ের যে রক্ত, সেই ঘাসফড়িংয়ের রক্তকে বলা হয় কি, হিমোলিম্ফ। ঘাসফড়িংয়ের রক্তের নাম কি? হিমোলিম্ফ। আচ্ছা, তো হিমোলিম্ফের মধ্যে দেখো ঘাসফড়িংয়ের যে বদ্ধ প্রান্তটা, সেই বদ্ধ প্রান্তটা শোষণের জন্য অভিযোজিত, অর্থাৎ এই প্রান্তটা কোনো কিছু শোষণ করবে। আর এই যে মুক্ত প্রান্ত দেখো, এই প্রান্তটা হচ্ছে কোনো কিছু নিঃসরণ করবে। এটুক বুঝছো? আচ্ছা, এইবার দেখো কি ঘটনাগুলি ঘটবে। তো হিমোলিম্ফ মূলত হচ্ছে ঘাসফড়িংয়ের রক্ত। হ্যাঁ, তো দেখি কি ঘটছে। দেখো প্রান্তীয়, এই যে প্রান্তীয় বদ্ধ প্রান্ত শোষণের জন্য অভিযোজিত। শোষণ মানে কি, কোনো কিছু সে গ্রহণ করবে। আর এই যে গোড়ার মুক্ত প্রান্তটা দেখো, এটা হচ্ছে ক্ষরণের জন্য অভিযোজিত, অর্থাৎ এখান থেকে কোনো কিছু নিঃসৃত হবে। আচ্ছা, তাহলে এই যে পৌষ্টিক নালী, এটা হচ্ছে মধ্যপৌষ্টিক নালী, আর মলাশয় যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালী। তাহলে দুই পৌষ্টিক নালীর মাঝখানেই তো হচ্ছে মালপিজিয়ান নালিকা। এটুক তো ক্লিয়ার। এখন দেখো এই যে ঘাসফড়িংয়ের যে হিমোলিম্ফের মধ্যে নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলি বা দূষিত পদার্থ হিসেবে প্রথমে বদ্ধ প্রান্ত শোষণ করবে কি কি দেখো। হিমোলিম্ফের মধ্যে কি কি বিপাকীয় ক্রিয়ার ফলে উৎপন্ন হয়, পটাশিয়াম ইউরেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তো এইগুলি কি করবে, বদ্ধ যে প্রান্ত, সেই বদ্ধ প্রান্ত কি করবে, পটাশিয়াম ইউরেটকে শোষণ করে নিবে, পানিকে শোষণ করে নিবে, আর কি করবে, কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে নিবে। তাহলে হিমোলিম্ফ থেকে বদ্ধ প্রান্ত কি কি শোষণ করবে, একটু দেখে দেখে বলো। পটাশিয়াম ইউরেট, কার্বন ডাইঅক্সাইড, পানি। আচ্ছা, এইগুলি রেচন পদার্থ হিসেবে কোথায় ছিল, ঘাসফড়িংয়ের রক্তের মধ্যে, হিমোলিম্ফের মধ্যে। তাহলে এইগুলিকে কি করলো, ঘাসফড়িংয়ের মালপিজিয়ান নালিকার বদ্ধ প্রান্ত শোষণ করে নিল। শোষণ করার পর এই যে তিনটা উপাদান এই নালীর ভিতরে কিছু বিক্রিয়া ঘটাবে। নালীর ভিতরে কি করবে, বিক্রিয়া ঘটানোর মাধ্যমে, কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে এই উপাদান তিনটা পরিবর্তিত হয়ে যাবে। পরিবর্তিত হয়ে কিসে পরিণত হবে, দেখো কিসে পরিণত হবে, পটাশিয়াম বাইকার্বনেট এবং ইউরিক অ্যাসিডে। এটুকু বুঝছো? আচ্ছা, এইবার দেখো পটাশিয়াম বাইকার্বনেট এখন কোথায় চলে গেল, এটা মুক্ত প্রান্তে না বদ্ধ প্রান্তে? পটাশিয়াম বাইকার্বনেট চলে গেল কোথায়, মুক্ত প্রান্তে। মুক্ত প্রান্তে কি হবে, পটাশিয়াম বাইকার্বনেটের পুনঃশোষণ ঘটবে। মুক্ত প্রান্তে গিয়ে কি হবে, পটাশিয়াম বাইকার্বনেটে কি হবে, এখানে পুনঃশোষণ হবে। পুনঃশোষিত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট কোথায় চলে যাবে, পটাশিয়াম বাইকার্বনেট হিমোলিম্ফের মধ্যে চলে যাবে। এরপরে পানিও কি হবে, চলে আসবে। কোথায় চলে আসবে, এই যে মালপিজিয়ান নালিকার গোড়ার অংশে অর্থাৎ মুক্ত অংশে এসে পানিও এখানে পুনঃশোষিত হবে। পুনঃশোষিত হয়ে পানিও আবার ফেরত যাবে কোথায়, পানি কোথায় ফেরত গেল বলো, পানি ফেরত যাবে। আর হ্যাঁ, পানি এবং পটাশিয়াম বাইকার্বনেট ফেরত চলে যাচ্ছে কোথায়, হিমোলিম্ফে। এখন বাকি থাকলো কে, ইউরিক অ্যাসিড, তাই না? বাকি থাকলো ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড দেখো বদ্ধ প্রান্ত থেকে অলরেডি কিন্তু সে মুক্ত প্রান্তে অর্থাৎ গোড়ার অংশে কিন্তু সে চলে এসেছে। চলে আসার পর
এরপরে সে কোন দিকে যাচ্ছে? ইউরিক অ্যাসিড দেখো এখন কোন দিকে গেল, খেয়াল করো, গোড়ার অংশ থেকে ইউরিক অ্যাসিড কিন্তু পৌষ্টিক নালীর দিকে প্রবেশ করছে, পৌষ্টিক নালীতে প্রবেশ করছে, এবং পৌষ্টিক নালীতে প্রবেশ করার পর দেখো এই ইউরিক অ্যাসিডের ভিতরে যে পানি ছিল সেই পানিগুলি কি করবে, যে ঘাসফড়িং এর পশ্চাৎ পৌষ্টিক নালী মলাশয়, সেই মলাশয় কি করবে, ইউরিক অ্যাসিড থেকে পানি শোষণ করে নেবে। শোষণ করার পর এখন কি হবে, এই ইউরিক অ্যাসিড শুষ্ক মল হিসেবে দেহের বাইরে নিষ্কাশিত হয়ে যাবে। এটা কি বুঝছো? এবার তোমার বইতে দেখো 84 নাম্বার পেজে লাস্টের যে প্যারাটা, সেই প্যারায় রেচন প্রক্রিয়া লেখা আছে, পড়ো। পড়ার পরে আমাকে জিজ্ঞেস করো যে কি বুঝোনি বা কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা। 84 নাম্বার পেজে লাস্টের প্যারাটা পড়ো, পড়ার পরে আমাকে জিজ্ঞেস করো, কারণ তোমাদের পরীক্ষার জন্য এই মালপিজিয়ান নালিকার গঠন আসে 3 মার্কসের জন্য, আর রেচন যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আসে 4 নাম্বারের জন্য। টোটাল 7 নাম্বারের কোশ্চেন কিন্তু এখান থেকে আসে। তাই এখন যেটা আমি পড়ালাম সর্বশেষে, যে এই হিমোলিম্পের যেটা পটাশিয়াম বাইকার্বনেটের, এটা 4 নাম্বারের জন্য এখান থেকে কোশ্চেন আসে। তুমি পড়ে আমাকে বলো কোথাও অসুবিধা আছে নাকি। আজকের পড়ানো এইটুকুই ছিল, এখন দেখো কোনো প্রবলেম আছে কিনা। সবাই 2 মিনিট একটু পড়ে নাও, রেচন প্রক্রিয়াটা জাস্ট একবার দেখে দেখে পড়ো, আর যার যেখানে অসুবিধা জিজ্ঞেস করো। আজকে আমাদের মোটামুটি ক্লাস শেষ, এই পর্যন্তই পড়া ছিল, তো দেখে নাও কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা, প্যারাটা পড়ো। আচ্ছা, মালপিজিয়ান নালিকা কি বলো তো একজন? মালপিজিয়ান নালিকা জিনিসটা কি? ঘাসফড়িং এর কোন অঙ্গ হিসেবে কাজ করে মালপিজিয়ান নালিকা? আচ্ছা, রেচন অঙ্গ হিসেবে কাজ করে, ভেরি গুড। আচ্ছা, ঘাসফড়িং এর একটা রেচন পদার্থের নাম বলো তো, যেটা সব শেষে আমরা দেখলাম দেহ থেকে নিষ্কাশিত হয়ে গেল, সেই রেচন পদার্থের নাম বলো তো একজন। হ্যাঁ, আচ্ছা, কমেন্ট বক্সে আইডি গুলি লিখে দিও। আচ্ছা, আরো একজন বলো তো, যে ঘাসফড়িং এর যে অতিরিক্ত রেচন অঙ্গগুলির নাম কি, একজন বলো। আচ্ছা, তো এখন আমি একটু আবার জিজ্ঞেস করি কয়েকটা কোশ্চেন, আমাদের রিভিশন হয়ে যাক। যে আমিষ জাতীয় খাদ্য বিপাকের ফলে মানে কোন জাতীয় বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, নাইট্রোজেন ঘটিত নাকি হাইড্রোজেন ঘটিত না অক্সিজেন ঘটিত? নাইট্রোজেন ঘটিত। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, যদি বলা হয় ঘাসফড়িং এর মালপিজিয়ান নালিকা কোথায় অবস্থিত? স্যার, মধ্য পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগস্থলে। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। এরপরে যদি বলা হয় রং কেমন? হলুদ। আমি বলছি মালপিজিয়ান নালিকার রং কেমন? হলুদ। আচ্ছা, মালপিজিয়ান নালিকার সংখ্যা কত? প্রায় 100টি। এটা লম্বা কতটুকু? লম্বা হচ্ছে 25 মিলিমিটার। আচ্ছা, মালপিজিয়ান নালিকার ভেতরের যে গহ্বর, এই গহ্বরটাকে কি বলা হয়?
মালপিজিয়ান নালিকার ভেতরের যে গহ্বর, সেই গহ্বরকে কি বলে? স্যার মাইক্রোভিলাই। না, লুমেন। না 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 স্যার, লুমেন লুমেন। হ্যাঁ লুমেন। আচ্ছা, এখন যে কি বললাম যে বাহিরের দিকে এই যে লুমেনের চারপাশে যে কোষগুলি থাকে, এই কোষগুলি কোন ধরনের কোষ? আবরণী কোষ, তাই না? আচ্ছা, এখন বলো যে পটাশিয়াম ইউরেট, তারপরে পানি আর কার্বন ডাইঅক্সাইড যখন নালীর ভিতরে প্রবেশ করে, নালীর ভিতরে প্রবেশ করার পরে এটা পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়? পটাশিয়াম ইউরেট, তারপরে কার্বন ডাইঅক্সাইড এবং ফিরে আসে স্যার। না, হিমোলিম্পে তো ফিরে আসে। আমি বলছি পটাশিয়াম ইউরেট তারপরে পানি এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করলো, পটাশিয়াম ইউরেট পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া, ইউরিক অ্যাসিড। তাহলে যদি বলা হয় ঘাসফড়িং এর যে প্রধান যে রেচন পদার্থ সেটার নাম কি? কোনটা দেহ থেকে বের হয়ে যেতে দেখলাম আমরা শুষ্ক মল হিসেবে? ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড। তো আজকে যেটা পড়ানো হলো এটার মধ্যে মানে বুঝতে কি কারোর কোনো প্রবলেম আছে? ওকে, তাহলে সবাই ভালো করে এই লেকচারটা। আমাদেরকে দেখলে ভয় পাবে তো স্যার, আমরা তো ঘাসফড়িং ধরে এক্সামিন করা শুরু করব। স্যার ঘাসফড়িংটা এখন আমাদেরকে দেখলে খুব ভয় পাবে স্যার, আমরা সায়েন্সের জন্য ঘাসফড়িং ধরে ধরে এক্সামিন করব। কি ঘাসফড়িং ধরে ধরে এক্সামিন করব? বলবা যে আর কয়েকদিন পরে মানুষ ধরে ধরে এক্সামিন করব, মেডিকেলে পড়ব, ঠিক আছে? স্যার তাহলে তো আমাকেও পালাতে হবে, আমাকেও তো